ফোনে কাজ করছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। দেখলাম আমার সবথেকে প্রিয় বান্ধবী তরুলতা ফোন করেছে। ফোনটা রিসিভ করলাম। ও আমাকে বলল, কি রে, তুই তৈরি আছিস তো? তোকে বলেছিলাম যে আমার মা আর আমি যাবো তোদের বাড়িতে তোকে দেখতে। আমি বললাম, দেখ, এইভাবে তো হয় না একটা দেখাশোনা। তার আগে তোর মাকে তো আমাদের বাড়ির সঙ্গে কথা বলতে হবে না? বড়ই বড়ই কথা না হলে কি আমার সঙ্গে কথা বলেছিস তাতে কি কোনো গুরুত্ব আছে? ও বলছে, ঠিক আছে তাহলে এখন দে, তোর মা বাড়ি আছে? আমি বললাম, মা নেই, বাবা আছে। বলে বাবাকে দিলাম। দিতে ওর মা কথা বলল, আমাকে দেখতে আসবে। সেরকম একটা দিন ঠিক করা হলো। ওর দাদা কলেজের প্রফেসর। আমাদের বাড়ির দিক থেকে কোনো না নেই, শুধু ওরা এসে পছন্দ করলেই হবে। আর আমাদের বাড়ি থেকে ছেলেটাকে একবার শুধু দেখলেই হবে। যেহেতু ভালো চাকরি করে সেহেতু না বলার কোনো পথ নেই। একদিন ও আর ওর মা আসার কথা ছিল, কিন্তু সেদিন সঙ্গে ওর দাদাও এসেছিল। একেবারে আমাকে সবাই দেখে গেল, পরে আর যাতে না ঝামেলা করতে হয়। দেখে যেতেই ওদের বাড়ি থেকে পছন্দ হয়েছে। দু তরফ থেকে সবাই রাজি। ভালো দিন দেখে আমাদের বিয়েটাও হয়ে গেল। প্রথম প্রথম বেশ ভালোই কেটেছে। বাড়িতে আমার বান্ধবী মানে আমার ছোট ননদ আর আমার স্বামী, আমি এবং আমার শাশুড়ি মা, এই চারজন মেম্বার। সবাই মিলেমিশে কাজকর্ম করি। সংসারটা বেশ সুখেই চলছে। দাদার কাছের বোনের আবদার চলতেই থাকে, সেটা স্বাভাবিক। দাদা চাকরি করে, বোন আবদার করতেই পারে। এই আবদার দিনের পর দিন বাড়তে থাকছে। কখনো বলে আমাকে ল্যাপটপ কিনে দিতে হবে, দিল। কখনো বলে আমার একটা সোনার হার পছন্দ হয়েছে, ওটা আমাকে কিনে দিতে হবে, দিল। আমার এতে কোনো আপত্তি নেই। আজ ২ বছর আমার বিয়ে হয়েছে। ২ বছরের মধ্যে আমার ননদ অর্থাৎ আমার বান্ধবীর চাহিদা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। ও জানে আমার বৌদি যে সে আমার বান্ধবী, আবার আমি তাকে পছন্দ করে এনেছি। সুতরাং আমি দাদার কাছে যা কিছু চাইবো তাতে ওর কোনো আপত্তি থাকবে না। ও আমার সব থেকে ভালো বান্ধবী। আমার ননদের সঙ্গে সম্পর্কে আমার চেড় ধরেনি এখনো। তবে ওর চাহিদা যে মাত্রায় বেড়ে চলেছিল, জানি না কতদিন সেই সম্পর্ক ভালো থাকবে। আমার একটা মেয়ে হয়েছে। আমার বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে হয়ে গেছে। আমার বান্ধবী আমার সমবয়সী, তারও তো বিয়ের চেষ্টা করতে হবে। তার ইচ্ছে সে চাকরি করবে, তারপরে বিয়ে করবে। কোথাও সে চাকরি পাচ্ছে না। আমার শাশুড়ি মা ছেলের কাছে বলল, বাবু এবার ছেলে দেখ, ওর বিয়ে দেব। ওর চাকরির চেষ্টা করতে করতে ২৭-২৮ বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত একটাও চাকরি পাচ্ছে না। ও চাকরি কবে পাবে তবে ওর বিয়ে হবে? তুই চেষ্টা কর ছেলে দেখার। আমরা ওর একটা একটা করে গয়না কিনে রাখছি। ওর চাহিদা মতো ও যত গয়না চেয়েছে তত গয়নাই আমরা কিনে দিয়েছি, কিন্তু ওর মন যেন তাতেও পড়ছে না। কানের, গলার চওড়া হার, হাতে মোটা মোটা বালা, শাঁখা পলা, হাতের আংটি সবগুলো ও নিয়েছে। আমার শাশুড়ি মা বলল, শাঁখা পলা সবগুলো নেওয়ার কি আছে? একটা তো তোর শ্বশুর বাড়ি থেকে দেবে, তো যে কোনো একটা নে, হয় শাঁখা নে না হয় পলা নে। না, আমার ননদ সেটা করবে না। ও তখন বলল, না না, ও সব তারা দিতে চাইলে হবে, ডবল হবে, তাতে কি আছে, তবু দাদার কাছ থেকে নেওয়া ছাড়বো না আমি। এই কথাটা আমার কানে ধাক্কা লাগলো। দাদার দেবার মতো ক্ষমতা আছে বলে যা খুশি তাই নেব, সেটা ঠিক মনে হয় না। দাদারও মেয়ে হয়েছে, তারও ভবিষ্যৎ আছে। এইভাবে চাপ সৃষ্টি করা খুব দুঃখজনক ব্যাপার। বান্ধবী হয়, ননদ হয়, কিছু বলতে পারি না। ও আমার মুখের দিকে তাকিয়ে বলল, কিরে তোর রাগ হচ্ছে? আমি বললাম, না না, আমার রাগ হবে কেন? আমি শুধু কি চাই জানিস? তুই যা চাইবি আমি সব দেব। তবে আমি চাই তোর যেখানেই বিয়ে ঠিক হোক না কেন, তোর একটা যেন অবিবাহিতা ননদ থাকে। ও আমার কথাতে বুঝে গেল আমি কি বলতে চেয়েছি। ও তখন খুব রেগে গেল। ও, আমি তোকে জ্বালাচ্ছি? আমি এত কিছু নিচ্ছি বলে তুই জ্বলে পুড়ে যাচ্ছিস? আমি বললাম, না না, জ্বলে পুড়ে যাব কেন? মা তো একটা কথা ঠিকই বলেছে,
শাঁখা পলা দুটোর মধ্যে তুই যে কোনো একটা নিতে পারতিস। দাদার উপর এত চাপ সৃষ্টি করে দুটোই তুই নিবি। আবার শ্বশুর বাড়ি থেকে যখন শাঁখা পলা বা যা হোক একটা দেবে সেটাও নিবি। এটা বড্ড বেশি নয় কি? তুই বল। তুই এখান থেকে একটা নিলি, বিয়ের সময় তুই ও বাড়িতে জানিয়ে দিবি যে আমার এটা আছে ওটা নেই। তো সেটাই ওরা তোকে দেবে। ডবল ডবল নিয়ে কি হবে বল? তোকে বিয়ে দেওয়ার পর আমার বাচ্চাটাও বড় হচ্ছে, তার পড়াশোনা চলবে, তার পড়াশোনার পিছনে প্রচুর খরচ, তার পড়াশোনা শেষ হতে না হতে তার বিয়ের সময় চলে আসবে। সুতরাং কত চাপ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তবু আমি বলবো তুই যা চাস তাই দেব। কিন্তু তুই ভেবে দেখিস, যেটা না নিলেই হতো সেটা এইভাবে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তোকে আমরা সব কিনে দিয়েছি। যাই হোক, আর কি কি বাকি আছে বল, সেগুলো করে রাখি। তারপর দেখাশোনা শুরু যখন হয়েছে, আস্তে আস্তে একদিন না একদিন ঠিক হয়ে যাবে। তখন চাপটা আমাদের একটু কম থাকবে। এখন যদি গয়নাগুলো করে রাখি। ও বলল, হ্যাঁ আমার শুধু একটা জিনিস বাকি আছে, নূপুর। নূপুরটাও আমার সোনার করে দিতে হবে। আমি তখন হতবাক হয়ে গেলাম। পায়ের নূপুরটাও সোনার নিতে হবে। আমি বললাম ঠিক আছে, তুই নিজে না হয়তো দাদাকে বলিস। ও বলল, হ্যাঁ হ্যাঁ তোকে বলতে হবে না, আমি বলে দিয়ে। আমি বললাম ঠিক আছে। রাতের বেলা ওর দাদা বাড়ি ফিরতেই ও দাদার কাছে গিয়ে বলতে শুরু করলো, দাদা আমার এমনি সব গয়না হয়ে গেছে মোটামুটি, শুধু আমার পায়ের নূপুরটা করে দিতে হবে। ওর দাদা বলল, হ্যাঁ তার নূপুর করবি, সে আর কত দাম, রূপোর নূপুর সে বৌদির সঙ্গে একদিন গিয়ে কিনে নিয়ে আসবি। আমার ননদ বলল, রূপোর নূপুর নেব না আমি। ওর দাদা অবাক হয়ে গেল, সে কি, রূপোর নূপুর নিবি না মানে, নূপুর আবার কিসের নিবি? ও বলল, আমি সোনার নূপুর নেব। আমি তখন রান্না করে সবে ঘরে ঢুকছি। ও বলল, না আমি রূপোর নূপুর নেব না, আমার রূপোর নূপুর ভালো লাগে না, সোনার কিনবো। ওর দাদা তখন খুব রেগে গেল ওর উপরে। ও বলল, তুই কি মামার বাড়ির আবদার করছিস নাকি? নূপুর নিবি, সোনার নূপুর কি আবার? সোনার নূপুর তো ঠাকুরের পায়ে থাকে, তুই আবার সোনার নূপুর পরবি মানে? মার মুখেই তো শুনেছি যে সোনার নূপুর নাকি পরতে নেই পায়ে। ওই মা কোথায় গেল? বলে ও মাকে ডাকলো। মা ঘরে এলো। ও মাকে বলল, মা ও কি বলছে, সোনার নূপুর পরবে মানে? ছোটবেলা থেকে শুনে আসছি তুমি বলতে যে সোনার নূপুর একমাত্র ঠাকুরের পায়ে থাকে, সোনার নূপুর পরতে নেই, তো তুমি তো এসব কথাগুলো বলতে। মা তখন বলল, হ্যাঁ কিন্তু ও পড়ার ইচ্ছা হয়েছে, কি বলবো বাবু বল। তখন আমার স্বামী বলল, একটু শাসন করো, পেতে পেতে এতটাই লোভ বেড়ে গেছে, কোথায় কি চাইতে হয় সে জ্ঞানটা এখনো হয়নি ওর। এই কথাটা শোনার পর আমার ননদ প্রচন্ড রেগে গেল এবং চিৎকার করতে লাগলো, হ্যাঁ কোনোদিন তো তোর মুখে আমি এরকম কথা শুনিনি, এখন বউ হয়েছে বলে না, নিশ্চয় তোর কানে পুশ করছে কিছু। আমি তো শুনে অবাক। আমি বললাম, তুই তো ঘরে ঢুকলি তোর দাদা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে, আমি তো তার অনেক পরে এলাম, তুই আমাকে কি করে দোষ দিলি? এতদিন তোর গয়না নিয়ে কেউ কখনো কিচ্ছু বলেছি? তুই যা যা চেয়েছিস সব দিয়েছি, শুধু আজকে মা কথাটা তুললো বলে আমি বললাম। তোর দাদাকে আমি কখন এসব কথা বললাম? আমার স্বামী বলল, বেশি পাকা হয়ে গেছিস না, কোথায় কি বলতে হয় সে জ্ঞানটা হয়নি। আর কিচ্ছু দেবো না তোকে, তুই যা মনে করেছিস তাই। পারলে রূপোর নূপুর নিবি, সোনার নূপুর আমি দিতে পারবো না, অত ক্ষমতা নেই আমার। সে ঠাকুর দেবতার পায়ে থাক আর মানুষের পায়ে থাক, আমি সোনার নূপুর দিতে পারবো না, অত ক্ষমতা আমার নেই। যেই বলেছে অমনি অঝর নয়নে কাঁদতে শুরু করেছে আমার ননদ। আমার শাশুড়ি পাশে দাঁড়িয়ে আছে। আমার শাশুড়ি মা সঙ্গে সঙ্গে ছেলেকে বলল, একটা মাত্র বোন তো, এরকম করছিস কেন, চেয়েছে দিবি। আমার স্বামী তখন বলল, এখন নিজের মেয়ে চেয়েছে বলে সেটা ঠিক তাই না? আর ছোটবেলায় যখন কথাগুলো বলতে সে কথাগুলো তাহলে সব মিথ্যে ছিল, সব ভুল ছিল। তাও ঠিক আছে মেনে নিলাম, তুমি কিভাবে বলতে পারলে এই কথাটা? সোনার নূপুরের দাম কত তুমি জানো? ওর শুধু গয়না কিনতে আমার 10-12 লাখ টাকা চলে গেছে, ফের দুটো সোনার নূপুর করতে গেলে ক লাখ টাকা যাবে। আমার টাকা কি গাছে ফলে? গাছ থেকে পেড়ে আনি আমি টাকা? কত টাকা মাইনে পাই?
তারপর দেখাশোনা হচ্ছে, বিয়ে ঠিক হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিয়ে দিতে হবে, সেখানে মিনিমাম ৮-১০ লাখ টাকা খরচ হবে। তুমি কি ভাবছো? যখন বিয়ে দেবো তখন বলবে আমার এই আত্মীয় স্বজনকে বল, ওই আত্মীয় স্বজনকে বল, একে ছেড়ে দেওয়া যায় না, ওকে বল, তাকে বল, এই করতে করতে তো আমার ১০-১২ লাখ টাকা বেরিয়ে যাবে। কত টাকা আমি জমিয়েছি, তারপর ওর পিছনে যদি সব ঢেলে দিই, আমার তো একটা বাচ্চা বড় হচ্ছে, তার পড়াশোনার খরচ জোগাতে হবে না? তার পড়াশোনার খরচ জোগাতে জোগাতে তার বিয়ের সময় হয়ে যাবে। কি ভাবো তোমরা আমাকে? মা তখন চুপ করে গেল। আমি তখন বললাম, আর একটা কথা তোকে বলি, একটা মানুষ সবে ঘরে ফিরেছে, তাকে তুই একটু সময় দিতে পারতিস, সঙ্গে সঙ্গে এসে বলাটা তোর উচিত হয়নি। তুই যদি আধ ঘন্টা ঘন্টাখানেক পরে এসে বলতিস কথাগুলো, হয়তো এত রেগে যেত না। একটু বোঝ, বয়সটা তোর কম হয়নি, আমার মতোই বয়স তোর। এইরকম বয়সে সাংসারিক বুদ্ধিগুলো থাকা দরকার। যাই হোক, দেখছি তোর দাদাকে আমি পরে বুঝিয়ে দেখবো। এখন যা। আমার স্বামী আমার উপর রেগে গেল। তুমি আমাকে পরে কি বুঝাবে? তুমি বোঝালেই আমার টাকা চলে আসবে? আমি পারবো না দিতে, এখন থেকেই বলে দিচ্ছি। ওর মেনে নিতে হবে, কিছু করার নেই। কানের কত বড় একটা ঝুমকো, কত চওড়া একটা হার, হাতের বালা, শাঁখা, পলা, কোমরের কি সব, এই সবগুলো তো আমাকে দিতে হয়েছে ওকে। আর কত দেবো আমি? কত পারবো আমি? লোভ সংবরণ করুক। আজ না হয় কাল যখন বিয়ে হবে, সেখানে গিয়ে ওর চাহিদা যদি না কমে, সংসারে অশান্তি এমন লাগবে, দুদিন পরে শ্বশুরবাড়ি থেকে ঘাড় ধাক্কা মেরে বাড়ি পাঠিয়ে দেবে। সবাই চুপ করে রইল, পুরো নিস্তব্ধ হয়ে গেল। মা মেয়ে ঘরে চলে গেল। সেই দিনের পর থেকে আমার ননদ আমার সঙ্গে কথা বলে না। শাশুড়ি ঠারে ঠারে কথা বলে। প্রিয় বান্ধবী থেকে হয়ে গেলাম চিরশত্রু। আমার স্বামীকে ঠান্ডা মাথায় আমি বললাম, এত টাকা যখন খরচ করতে পেরেছো, দেখো না দুটো নুপুরের দাম কত। ও আমাকে একটা কথা বলল, তুমি ভাবতে পারছো ওর লোভটা কত বেড়ে গেছে? নুপুর নাকি সোনার করবে। আমার কি জমিদার মানুষ? আমার অত ক্ষমতা আছে? ও তো দুদিন পরে বলবে যে আমার বেনারসিতেও যেন সোনা বাঁধানো থাকে। তাই বলে কি সেটা আমি দিতে পারবো? একটা সময় খাওয়া হতো না আমাদের, কত কষ্টে আমাদের চলেছে দিন। সেই কষ্টের মধ্যে থেকে পড়াশোনা করে গিয়ে ভালো চাকরিটা পেয়েছি বলে এত জমিদারি বেড়ে যাবে, সেটা কি মেনে নেওয়া সম্ভব? একটা সময় যেভাবে দিন গেছে, সেই দিনগুলোর কথা আর ভোলা উচিত না। মাটিতে পা রেখে চলা উচিত। এতদিন যা যা চেয়েছে সব দিয়েছি। নূপুর আমি দেব না। যে যাই বলে বলুক, আর যে যাই করে করুক। এই ঘরে থেকে কথাগুলো আমার স্বামী অনেক জোরে জোরে বলেছিল। ওই ঘর থেকে মা আমি দুজনেই শুনতে পেয়েছি। ওই ঘর থেকে আমার শাশুড়ি মা জোরে জোরে বলতে লাগলো, বাবু, নূপুর দিতে হবে না, রূপোর নূপুরই পড়বে। একদম ঠিক বলেছিস, এত জমিদারি ভালো না, দুটো নূপুরের দাম অনেক পড়বে। আমি ভুল করেছি, বুঝলি তো, ওকে ঠিক মতো মানুষ করতে পারিনি। তাড়াতাড়ি যা হোক একটা ধরে দিয়ে দে ওকে, ওর বড্ড বাহুল্যতা বেড়েছে। এইরকম মেয়ে বাড়িতে বেশি দিন আর রাখা যাবে না। আমি আর আমার স্বামী আমার শাশুড়ি মার কথা শুনে অবাক হয়ে গেলাম। হঠাৎ করে কি হলো? এই তো অন্যরকম কথা বলছিল। তারপরে আমরা কিছু বললাম না। আমার শাশুড়ি মা বলল, বেশি দেরি করিস না বাবু, তাড়াতাড়ি ছেলে দেখ, একটা ভালো কাজ বাজ করে সেরকম ছেলে দেখে বিয়েটা দিয়ে দে। তখন আমার স্বামী বলে, হ্যাঁ হ্যাঁ, কাজ করে এরকম দেখে ছেলে দেবো। আর দুদিন পরে এসে কাঁদবে, আমার এটা দাও ওটা দাও করে। চাকরি করা ছেলেই দেখবো, যতদিন না চাকরি করা ছেলে হবে বিয়ে দেব না। আমার শাশুড়ি মা বলল, সে যা ভালো বুঝিস কর, এ মেয়ে সব নিঃস্ব করে ছেড়ে দেবে এখন বুঝতে পারছি আমি। কত লাখ টাকার গয়না দিয়েছে, তারপরেও বলে নাকি সোনার নুপুর চাই। তারপর আমি আর আমার স্বামী দুজনে একটু স্বস্তি পেলাম আমার শাশুড়ির কথা শুনে। আস্তে আস্তে আমার শাশুড়ির সঙ্গে আমার সম্পর্কটা ঠিক হয়ে যেতে লাগলো। কিন্তু ননদ, সে আর আমার সঙ্গে কথা বলে না। অনেকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু না। ওর মনে একটা ধারণা ঢুকেই গেছে যে আমি ওর দাদার কান ভাঙাচ্ছি। ওর দাদা এতটা খারাপ ছিল না।
আমার ননদের বিয়ে ঠিক হয়ে গেল। সরকারি চাকুরে ছেলে দেখে বিয়ে দিলাম। তবে আমি যা বলেছিলাম সেটাই মিলে গেল। আমার ননদের একটা অবিবাহিতা ননদ রয়েছে বাড়িতে। ও আমাকে একটা কথা বলেছিল বিয়ের সময়, তুই যেটা বললি সেটাই কিন্তু হলো। আমি বললাম কি? ওই যে আমার একটা অবিবাহিতা ননদ ঘরে রয়েছে, কত জ্বালানো জ্বালাবে তার ঠিক নেই। আমি বললাম তুই আমাকে জ্বালিয়েছিলিস তো, যদি তুই আমাকে জ্বালিয়ে থাকিস তাহলে তোকেও জ্বলতে হবে। ও তখন মাথা নিচু করে নিল। আমি বললাম দেখ, ননদ থাকুক ভালো না থাকুক ভালো, তুই যখন আমাকে জ্বালিয়েছিস জ্বলতে তোকে হবেই। তোর ননদ না থাকলেও শ্বশুর শাশুড়ি স্বামী যে কেউ তোকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে। পাপ কখনো বাপকেও ছাড়ে না। ও বলল, অন্যায় করেছি, শাস্তি তো পেতে হবে রে, কি করবো আর, কপাল। কলমে ও কণ্ঠে, সোমা।